আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি মোস্তফা নাসিরুল আজম, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে। আমরা পড়ছিলাম চতুর্থ অধ্যায়, নিউটনিয়ান বলবিদ্যা। আজকে আমরা সপ্তম ক্লাসটা অধ্যয়ন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে টর্ক, কণিক ভরবেগ ইত্যাদি, এবং সর্বশেষে আমি তোমাদেরকে বাসায় একটা পরীক্ষণ করে দেখতে বলেছিলাম, তাই না? যে আমরা বলেছিলাম যে কণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে যদি কোনো বস্তুর উপর টর্ক শূন্য হয় এবং সেক্ষেত্রে তার কণিক ভরবেগ কি থাকে, সংরক্ষিত থাকে। এবং সেখান থেকে আমরা কি বলেছিলাম যে সেক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, অর্থাৎ এল কনস্ট্যান্ট থাকলে তাহলে আই ইনভার্স প্রপোর্শন টু ওমেগা, অর্থাৎ বা ওমেগা ইনভার্স প্রপোর্শন টু আই, অর্থাৎ আই কমে গেলে ওমেগা বাড়বে, আই বেড়ে গেলে ওমেগা কমবে। তো দেখো, এই যে তোমাদের এখানে এক্সপেরিমেন্টে আমি কিন্তু বাসায় করার কথা বলেছিলাম, তোমাদের দুটো স্পোর্টসের কথা আমি শুনিয়েছিলাম, যেটা হচ্ছে যে একটা হচ্ছে ডাইভিং বা আরেকটা হচ্ছে স্কি ড্যান্স, তাই না? এগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। তো সেগুলো যদিও আমাদের পক্ষে করা সম্ভব না, কিন্তু এটি করা সম্ভব। এটা তোমরা ওই যে দেখছো যে এই ব্যক্তিটা কি করছে, একটা হুইল চেয়ারে বসে এক্সপেরিমেন্টটা করছে, যদিও সে পা দিয়ে কিন্তু প্রথমে টর্ক সৃষ্টি করছে, তাই না? এক্ষেত্রে তোমরা তোমাদের বাড়ির কোনো এক সদস্যের সহায়তা নিতে পারো, তাকে হাত দিয়ে ঘুরিয়ে দিতে বলবো তোমাকে, এবং তুমি এই ঘূর্ণনরত অবস্থাতেই শুধুমাত্র কি করবা, হাতটা প্রসারিত করবা বা বন্ধ করবে। এখানে যদিও সে দুটি ডাম্বেল নিয়েছে, কিন্তু আমাদের অনেকের বাসায় ডাম্বেল থাকে না। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এক্ষেত্রে পানি ভর্তি দুটি বোতল তোমরা হাতে নিয়ে এই এক্সপেরিমেন্টটা করতে পারো। তোকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আরেকটি বিষয় পড়বো যেটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, না, তার আগে আমরা কিছু অঙ্ক করে নিই। আমরা যে গতদিন যে তত্ত্বগুলো পড়েছি তার সংক্রান্ত কিছু অঙ্ক করে নিই, ছোট ছোট কিছু অঙ্ক। তোমরা দেখো যে এখানে বলা হচ্ছে যে একটি চাকার ভর 5 কেজি এবং কোন অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 0.2 মিটার। তাহলে ভর এম, চক্রগতির ব্যাসার্ধ কে 0.2, এর জড়তার ভ্রামক কত, তাই না? তো এর জড়তার ভ্রামক আমাদের বের করতে হবে। আমরা বোর্ডে চলে যাই। তাহলে আমরা জানি তো এখানে যা দেয়া আছে সেটা হচ্ছে যে ভর এম ইজ ইকুয়াল টু 5 কেজি, চক্রগতির ব্যাসার্ধ কে 0.2 মিটার। তাহলে আমাদের প্রথমে চাওয়া হচ্ছে আই কত। তো এইখান থেকে আমরা আই বের করে নিতে পারি। তাহলে সমান সমান 5 ইন্টু 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সরি, মিটার হবে না, কেজি মিটার স্কোয়ার। এবার আমাদেরকে কিন্তু জানতে চাওয়া হয়েছে কি যে চাকাটিতে যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে। তো চাকাটিতে তাহলে আমরা যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ, তার আলফা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা তাহলে কি বলছি যে কত টর্ক প্রয়োগ করতে হবে, টাউ টাউ ইজ ইকুয়াল টু আলফা। এখন যেখানে আয়ের মান আমরা পেলাম 1 আর আলফার মান 2, সুতরাং কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে জুল, 2 জুল। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা 1 নম্বর অঙ্কটা হয়ে গেল আমাদের। এবার আমরা 2 নম্বর অঙ্কে যাব। 5 কেজি ভরের একটি দৃঢ় বস্তু ঘূর্ণন অক্ষ থেকে 1.5 মিটার দূরে 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক দ্রুতিতে ঘুরছে। ওমেগা 5 রেডিয়ান পার সেকেন্ড মানে ওমেগা, এর জড়তার ভ্রামক এবং ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো। তো জড়তার ভ্রামক 5 কেজি ভরের একই রকম ভাবে এখানে ভর সমান সমান 5 কেজি, আর দেয়া আছে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব আর 1.5 মিটার।
ওমেগা ইজ ইকুয়াল টু 5 রেডিয়ান পার সেকেন্ড। জড়তার ভ্রামক আই বের করতে হবে, আই এবং কৌণিক গতিশক্তি, যদিও এটা থিটা আমরা বলি, কৌণিক গতিশক্তি। তো প্রথমেই আমাদের জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু mr স্কয়ার, একদম সহজ। তাহলে 5 ইন্টু 1.5 স্কয়ার, যেটির মান হচ্ছে 11.25 কেজি মিটার স্কয়ার। এবার আমাদের গতি শক্তি বের করতে বলছে। তো কৌণিক গতি শক্তি আমরা জানি কৌণিক গতি শক্তি ই হাফ আই ওমেগা স্কয়ার। তো হাফ আই ওমেগা স্কয়ার, তাহলে সেখানে আমাদের আইটা আমরা পেয়ে গেছি, আর ওমেগার মান দেওয়া আছে আই 11.25 ওমেগা 5 স্কয়ার। তাহলে আমাদের আমরা পাচ্ছি এত জুল। আমরা হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্কটা। এবার আমরা দেখবো 3 নম্বর অঙ্ক, যে একটি ধাতব গোলকের ভর 0.04 কেজি এবং এটিকে 2 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্ত বেঁধে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হচ্ছে। গোলকটির কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ এল চাওয়া হয়েছে। তো কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু আমরা জানি আই ওমেগা, তাই না? আমরা তাহলে গোলকটির ভর পাচ্ছি 0.04 কেজি, এম 0.04 কেজি। এটিকে 2 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্ত বেঁধে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হচ্ছে। তার আর ইজ ইকুয়াল টু 2 মিটার প্রতি সেকেন্ডে 5 বার, এটা কম্পাঙ্ক এফ, প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হচ্ছে, প্রতি সেকেন্ডে 5টি পূর্ণ কম্পন বা ঘূর্ণন সম্পন্ন করছে। তাহলে আমরা এটাকে কম্পাঙ্ক বলতে পারি 5 হার্টজ। আমরা জানি যে কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, আই ইজ ইকুয়াল টু আই, আচ্ছা আই ওমেগা ইজ ইকুয়াল টু কি 2 পাই এফ। তাহলে আমাদের এখানে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার ইন্টু 2 পাই এফ, এম 0.04 আর স্কোয়ার ইন্টু 2 পাই এফ ইন্টু 5। সাউন্ডটা বন্ধ করো। তো আমরা যেটা বলছিলাম 0. এটা তাহলে আমরা এবার আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিই। 0.04 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 5।
আমরা পাচ্ছি 5.02 5.02। তাহলে m কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে এককটা হবে L ইজ ইকুয়াল টু mr স্কোয়ার ওমেগা, কেজি মিটার স্কোয়ার তো আমরা পেয়ে গেলাম, তাহলে কৌণিক ভরবেগ পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার নতুন আরেকটি বিষয়ে চলে যাই, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে যে আমাদের কেন্দ্রমুখী বল। আচ্ছা, এখানে কেন্দ্র বিমুখী বল বল লেখা আছে, আসলে তোমরা আগে আমরা কেন্দ্র বিমুখী বলটা আমরা জেনে নিই, কেন্দ্রমুখী বলটা জেনে নিই, তারপরে কেন্দ্র বিমুখী বল। আমার এখানে স্লাইডে ভুল হয়েছে, কেন্দ্রমুখী বল এটা হবে সেন্ট্রিপিটাল ফোর্স। আচ্ছা, যাক আর কি, এটা ভুল হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রমুখী বল সেন্ট্রিপিটাল ফোর্স, নট সেন্ট্রিফিউগাল। তো যখনই কোনো বস্তু বৃত্তপথে আবর্তন করে, তার বৃত্তপথে আবর্তন করার জন্য তার কেন্দ্রের অভিমুখে একটা বলের প্রয়োজন হয়, ঠিক আছে? তো আমরা সেই বলটাকে বলছি কেন্দ্রমুখী বল। আমি আবারও বলছি, যখনই কোনো বস্তু বৃত্তপথে আবর্তন করে, সেই বৃত্তপথে আবর্তন করার সময় তার কি হয়, কেন্দ্রের অভিমুখে একটি বলের প্রয়োজন হয়। এই বলটাকে আমরা বলছি কেন্দ্রমুখী বল। তো এই কেন্দ্রমুখী বলের যে উদাহরণ তোমরা দেখছো আর কি, আমি অলরেডি তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্রমুখী বলের তার উদাহরণ দেখো। এই যে দেখো, দুটি খেলাধুলা সংক্রান্ত। প্রথমটিতে একজন ব্যক্তি একটা ভারী বস্তুকে ঘুরিয়ে নিক্ষেপ করছে, এটা কি যেন বলে আর কি, জাভলিন থ্রো না, এটা গোলক নিক্ষেপ টাইপের, কিন্তু তার সঙ্গে একটা দড়ি বাঁধানো থাকে। তো এই যে সে যখন প্রথমে ঘোরাচ্ছে, এই ঘোরানোর সময় কিন্তু কি হচ্ছে, তাকে কিন্তু এই দড়ি ধরে কিন্তু তাকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে কেন্দ্রের অভিমুখে, এই জন্যই কিন্তু বস্তুটি বৃত্তপথে ঘুরতে পারছে। আবার এখানে খেয়াল করো, মোটরসাইকেল আরে কি করছে, একটা মোটরসাইকেল বাঁকে যখন ঘুরতে যাচ্ছে, তখন তাকে বাঁকা হয়ে যেতে হচ্ছে। কেন বাঁকা হতে হচ্ছে? এখানে তার কেন্দ্রমুখী বল তৈরি করার জন্য বাঁকা হতে হচ্ছে। যেহেতু সে একটা বাঁক ঘুরবে, এই বাঁকে ঘোরার জন্য তার কি লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে, এবং এই কেন্দ্রমুখী বল নাহলে সে ঘুরতে পারবে না। এই জন্য সে কি করছে, নিজেকে বাঁকা করে ফেলছে মোটরসাইকেল সহ, এবং মাটির প্রতিক্রিয়া বল থেকে সে কেন্দ্রমুখী বল তৈরি করছে। তো শিক্ষার্থীরা, যে শুধুমাত্র এই আমি যে দুইটি উদাহরণ দিলাম তা নয়, জগতের এমন কোন বস্তু বা বস্তু কণা নেই যে যার কেন্দ্রে কোনো বৃত্তপথে ঘুরতে গেলে কেন্দ্রমুখী বল লাগবে না। সেই ক্ষুদ্র ইলেকট্রন যারা কি করছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে, সেই ইলেকট্রনেরও কিন্তু নিউক্লিয়াসকে আবর্তন করে ঘুরতে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে তার কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। এই কেন্দ্রমুখী বল সে কোথায় থেকে পায়? এই কেন্দ্রমুখী বল সে জোগাড় করে নেয় কার কাছ থেকে? যে এখানে কুলম্বের ফোর্স, অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে বল কাজ করছে, সে বল থেকে সেটাকে কনভার্ট করে নেয়। আর আমরা সেই যদি বলি, আমাদের যে স্যাটেলাইটগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তারাও কিন্তু কি পৃথিবীর অভিকর্ষ বল থেকেই কিন্তু তারা ওই কেন্দ্রমুখী বলটা জোগাড় করে নেয়। ইভেন আমরা সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলোকে ঘুরতে দেখছি, বা গ্রহগুলোকে কেন্দ্র করে যে উপগ্রহগুলোকে ঘুরতে দেখছি, সবাইকে কিন্তু কি কেন্দ্রমুখী বল জোগাড় করে নিতে হয়। অর্থাৎ কেন্দ্রমুখী বল ছাড়া কারোই বৃত্তাকার পথে বা কৌণিক দ্রুতিতে চলা সম্ভব নয়। তো সুতরাং এটি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কেন্দ্রমুখী বল যদি ক্রিয়া হয়, তাহলে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়াতে আছে। তো এর প্রতিক্রিয়া স্বরূপ কি হবে, একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে। অর্থাৎ যখনই কেন্দ্রের দিকে একটা বল ক্রিয়া করবে, তখনই তার বিপরীত দিকে আরেকটি বল সৃষ্টি হবে, সেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। তো ইংরেজিতে একটাকে বলছে সেন্ট্রিপিটাল, আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিপিটালটা হচ্ছে কেন্দ্রমুখী,
আর সেন্ট্রিফিউগালটা হচ্ছে কেন্দ্রবিমুখী। কেন্দ্রমুখী বল হচ্ছে ক্রিয়া, আর তার প্রতিক্রিয়া হচ্ছে কেন্দ্রবিমুখী বল। কেন্দ্রমুখী বল সর্বদাই কেন্দ্রের দিকে কাজ করে, কেন্দ্রবিমুখী বল সর্বদাই কেন্দ্র থেকে বাহির দিকে কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কোনো বৃত্তপথে আবর্তন করি তখন কিন্তু ওই বস্তুর উপর কেন্দ্রবিমুখী বলটাই আরোপিত হয়। এটা একটা মজার ঘটনা। কেন্দ্রমুখী বলকে কিন্তু অলিক বল বলা হয়। অলিক বল মানে হচ্ছে কি, আসলে আমরা প্রথমে তো ক্রিয়াটা অনুভব করার কথা, তার ফলশ্রুতিতে আমাদের উপর প্রতিক্রিয়াটা আসা উচিত, কিন্তু সেটা হয় না। আমরা কিন্তু কি করি, কেন্দ্রবিমুখী বলটা আমরা ফিল করি বা আমাদের উপর প্রযুক্ত হয়। এবং এই কেন্দ্রবিমুখী বলের প্রভাব থেকে বাঁচার জন্য কি করতে হয়, আমাদেরকে কেন্দ্রমুখী বল তৈরি করে নিতে হয়। যেমন তোমরা এখানে খেয়াল করো যে কেন্দ্রমুখী বলের দুটি উদাহরণ। এই যে গাড়ি যখন মানে বাঁকা পথে চলে, দেখো যে আরোহী কি হয়, তার বিপরীত দিকে হেলে যায়। খেয়াল করে দেখো, এখানে যে ড্রাইভার তার কথা নয়, যে আরোহী আছে সে দেখো বিপরীত দিকে হেলে যাচ্ছে। কেন্দ্র যেদিকে, অর্থাৎ ওই গাড়ির যে পথে ঘুরছে তার যে কেন্দ্র, সেই কেন্দ্রের বাহির দিকে কিন্তু হেলে যাচ্ছে। আবার পাশেটা তো ভয়ঙ্কর একটা চিত্র, যে দেখো যে খুব দ্রুত খুব জোরে ঘুরতে যে কি হচ্ছে, একসময় ওইখান থেকে একজন যে বসে আছে, এই ধরনের রাইড গুলো কিন্তু আছে বিভিন্ন পার্কে, দেখা যায়। সাবধান থাকবে, যে আসলে বেশি ঘূর্ণন হলে কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে। তোমরা দেখছো যে কেন্দ্র বিমুখী বলের প্রভাবে সে নিজেকে না ধরে রাখতে পারে, সে ছিটকে চলে যাচ্ছে। তাহলে আমরা সবসময় কি করি, আসলে কোনো বৃত্তপথে যখন আবর্তন করি, বস্তু, ব্যক্তি সবার উপরে কি হয়, সবার উপরে আসলে কেন্দ্র বিমুখী বলটা আরোপিত হয়। এটা কিন্তু প্রতিক্রিয়া। আসলে কেন্দ্রমুখী বলটাকে তখন আমার করতে থেকে জোগাড় করে নিতে হয়। এই কেন্দ্রমুখী বল জোগাড় করে নিতে পারলেই, কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বলের মান সমান হলেই নিরাপদে একটি বাঁক বা বৃত্তপথ অতিক্রম করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরো যেটা দেখবো সেটা হচ্ছে যে বাঁকা পথে দেখো সাইকেল বা মোটরসাইকেল আরোহীর যে গতি, দেখবে সেই গতিটা কি দেখা যায়, বাঁকা যখন একটা টার্নিং তারা মানে একটা বাঁক তারা ঘোরে, তখন কি হয়, তারা বাঁকা হয়ে যায়। কেন বাঁকা হয়, বাঁকা হয়ে লাভটা কি? আসলে এখানে বিষয় হচ্ছে যে রাস্তার ঘর্ষণ বল, আমরা তোমরা বলতে পারো যে আমরা তো যখন ধীরে ধীরে হেঁটে কোনো একটি বাঁক অতিক্রম করি, আমরা তো তখন বাঁকা হই না। তাহলে আমরা কিভাবে বাঁকা ওই বৃত্তপথ চলতে পারি? এখানে রাস্তার ঘর্ষণ বল আমাদেরকে সহায়তা করে। কিন্তু যদি বেগ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাস্তার ঘর্ষণ বল থেকে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল পাওয়া যায় না। তখন কি করতে হয়, রাস্তার প্রতিক্রিয়া বলটা থেকেই তার একটি উপাংশকে বের করে নিতে হয় কেন্দ্রের অভিমুখে, সেটি হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। এই সাইকেল আরোহী এবং মোটরসাইকেল আরোহী তাদের বেগ বেশি থাকার কারণে কিন্তু কি তারা বাঁকা হয়ে যাচ্ছে, এবং বাঁকা হয়ে তারা কি করছে, রাস্তার প্রতিক্রিয়া বল থেকে কেন্দ্রমুখী বল জোগাড় করে নিচ্ছে। কিভাবে করছে আমরা এখন সেটাই দেখবো। আমরা এই যে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, যে চিত্রে দেখো যে একজন সাইকেল আরোহী বাঁকা হয়ে গেছে। কিভাবে বাঁকা হয়েছে, সে উলম্বের সঙ্গে থিটা কোণে বাঁকা হয়ে গেছে। তাহলে এই থিটা কোণে বাঁকা হওয়ার কারণে তার যে প্রতিক্রিয়া বল, রাস্তার যে প্রতিক্রিয়া বল আর, সেটাকে দুই ভাগে সে বিভাজিত করছে। একটি হচ্ছে কেন্দ্রের অভিমুখে, অর্থাৎ যে কেন্দ্রের দিকে সে বাঁকা হয়েছে সেই দিকে হচ্ছে কি আর সাইন থিটা, এবং আরেকটি উলম্ব বরাবর হচ্ছে আর কস থিটা। এই আর কস থিটা হচ্ছে এমজি সমান এবং বিপরীত, আর এই যে আর সাইন থিটা, এটি হচ্ছে তার কেন্দ্রমুখী বল। কিন্তু এই কেন্দ্রের দিকে তৈরি হয়েছে বলে যেটা কেন্দ্রমুখী বল, প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল, সেটা বলা যাবে না। এটা কেন্দ্রমুখী মানে, তাহলে থিটার পরিমাণ যত বাড়বে কেন্দ্রের দিকে, আর সাইন থিটার মান তত বাড়বে, তাই নয় কি? এখানে আর সাইন থিটার মান নির্ভর করছে কি, আনত হওয়ার উপরে, অর্থাৎ থিটার উপরে। তাহলে থিটা যত বাড়বে আর সাইন থিটা তত বাড়বে। তাহলে একজন সাইকেল আরোহীকে বুঝে নিতে হবে যে তার যে বক্রপথে সে চলছে, সেই বক্রপথে চলার জন্য তার কি পরিমাণ কেন্দ্রমুখী বল লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার এতে চলে যাচ্ছি, বোর্ডে চলে যাচ্ছি। তোমরা এর আগে তৃতীয় অধ্যায় পড়েছো কেন্দ্রমুখী ত্বরণ। কৌণিক ত্বরণ নয়, কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণ সম্পর্কে তোমাদের ধারণা আছে বলে আমি ধরে নিচ্ছি, যে যখন কোনো বস্তু একটা বৃত্তপথে সুষম রৈখিক গতিতে ঘোরে, তখন তার কি হয়, বা সুষম দ্রুতিতে ঘোরে, তখন তার বেগের মান ঠিক থাকলেও প্রতিনিয়ত দিক চেঞ্জ হয়, এবং এই দিক চেঞ্জ হওয়ার কারণে তার কেন্দ্রের দিকে এক ধরনের
ত্বরণ সৃষ্টি হয়, এই ত্বরণটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। আর কেন্দ্রমুখী ত্বরণ আমরা জানি যে ত্বরণের সঙ্গে বস্তুর ভর গুণ দিলে কি পাওয়া যাবে, বল। তাহলে সেক্ষেত্রে কেন্দ্রের দিকে যে বল উৎপন্ন হয় সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে একটা বস্তু যখন এরকম কোনো আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে ভি দ্রুতিতে ঘুরছে, বস্তুটির ভর, ওই বস্তু কণাটির ভর যদি এম হয়, তাহলে আমরা জানি যে কেন্দ্রমুখী বল F ইজ ইকুয়াল টু কেন্দ্রমুখী এ ভর ইন্টু কি কেন্দ্রমুখী ত্বরণ, যেটা এম। এ ইজ ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর, কিংবা ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর যদি আমরা বসিয়ে দিই, আর আর কেটে গেলে আমরা কি পাচ্ছি, এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর কিংবা এম ওমেগা স্কোয়ার আর, যে কোনো একটা হতে পারে। আমরা যদি রৈখিক বেগ দিয়ে বের করি তাহলে এম ভি স্কোয়ার বাই আর যদি কৌণিক বেগ দিয়ে আমরা যদি কেন্দ্রমুখী বলকে হিসাব করি তাহলে এম ওমেগা স্কোয়ার আর। তোমরা দেখতে পাচ্ছ যে আসলে একটি বস্তুর কেন্দ্রমুখী বল নির্ভর করছে তার ভর, তার বেগ এবং কি তার ব্যাসার্ধের উপর। কিন্তু এখন একজন ব্যক্তি কোনো বাহন নিয়ে কিংবা যেভাবেই হোক, সে দৌড়িয়ে হোক বা কোনো বাহন নিয়ে হোক, সেটি কোনো ব্যক্তি হোক বা কোনো বস্তু হোক, যখনই একটি বৃত্তপথে আবর্তন করে, ওই বৃত্তপথের যখনই কোনো বৃত্তপথে আবর্তন করে, ওই বৃত্তপথে তার যে ব্যাসার্ধ সেটা কিন্তু তার জন্য কি কনস্ট্যান্ট হয়ে যায়, এবং কি তার ভরও কনস্ট্যান্ট। অর্থাৎ কোন একটি রাস্তার বাঁকে আমি যতবারই ওখানে সাইকেল, মোটরসাইকেল বা রিক্সায় পার হই না কেন, ওই রাস্তার বাঁকের তো যে বক্রতার ব্যাসার্ধ সেটা তো কিন্তু ফিক্সড, তার মানে কি আর কনস্ট্যান্ট। আরেকটা কি কনস্ট্যান্ট, সেটা ভর। আমি যতবারই পার হই না কেন আমার ভর কিন্তু কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আমার কেন্দ্রমুখী বল বেশি হবে না কম হবে সেটি নির্ভর করছে কার উপরে, বেগের উপরে। সুতরাং এই বেগের মান বেশি হলে কেন্দ্রমুখী বল বেশি লাগবে, অর্থাৎ সেক্ষেত্রে কেন্দ্র বিমুখী বলও কি বেশি প্রযুক্ত হবে। কেন্দ্র বিমুখী বল প্রয়োগ হয় কত কেন্দ্রমুখী বল কতটুকু প্রয়োজন তার উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা মজার বিষয়। আমি কিন্তু আবারও বলছি যে আসলে আমাদের উপর আগে ক্রিয়াটা অনুভব করা উচিত, তারপরে আমরা কি করতে পারি, প্রতিক্রিয়া অনুভব করবো। কিন্তু এখানে মজার বিষয়টা হলো যে আমাদের উপর প্রতিক্রিয়া বলটাই, মানে কেন্দ্র বিমুখী বলটাই আরোপিত হয়, আর সেই অনুসারে আমাদের কেন্দ্রমুখী বলটাকে তৈরি করে নিতে হয়। তো আমরা সেটাই বলছি যে তবে কেন্দ্র বিমুখী বল কতটুকু আরোপিত হবে সেটা কিন্তু নির্ভর করবে যে কেন্দ্রমুখী বল কতটা লাগবে তার উপরে। অর্থাৎ আর কেন্দ্রমুখী বল কতটা লাগবে সেটা নির্ভর করে কার উপরে, আমার এখানে বেগের উপরে কিংবা ব্যাসার্ধের উপরে কিংবা ভরের উপরে। তো যদি এম এবং আর কনস্ট্যান্ট হয় তাহলে কি, সেক্ষেত্রে ভি, চলো তাহলে ভির উপর নির্ভর করে আমাদের কেন্দ্রমুখী বল লাগবে। তাহলে আমরা যখন একটা রাস্তার বাঁক ঘুরি তখন আমাদের যদি বেগ বেশি থাকে আমাদের কেন্দ্রমুখী বল বেশি দরকার, তাহলে কেন্দ্রমুখী বল বেশি দরকার তাহলে সেক্ষেত্রে কেন্দ্র বিমুখী বলও বেশি পরিমাণ আরোপিত হবে। আর যদি আমরা অল্প বেগে ঘুরি তাহলে আমাদের কি হবে, কেন্দ্রমুখী বল কম দরকার, সেক্ষেত্রে আমাদের উপর কম পরিমাণ কেন্দ্র বিমুখী বল আরোপিত হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কম পরিমাণ কেন্দ্রমুখী বল জোগাড় করতে হবে। কেন্দ্রমুখী বল কিন্তু কি অন্য কোনো বলকে কনভার্ট করে নিতে হবে। তো সুতরাং আমরা রাস্তার বাঁক ঘোরার সময় যদি আমরা বেশি বেগে ঘুরি, আমাদের যদি কেন্দ্রমুখী বলের চাহিদা বেশি হয় তাহলে কেন্দ্র বিমুখী বলও বেশি আরোপিত হবে। এখন সেই অনুসারে আমাকে কি করতে হবে, চাহিদা অনুসারে আমাকে বল তৈরি করে নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমাদের পক্ষে সেই বেশি পরিমাণ কেন্দ্রমুখী বল জোগাড় করে নেওয়া সম্ভব হয় না, বিধায় কি হয়, এখানে অ্যাক্সিডেন্ট ঘটে। এবং দেখবা যে সবসময় অ্যাক্সিডেন্ট গুলো হয় কি, ওই বাঁকের যেদিকে কেন্দ্র তার বিপরীত দিকে, অর্থাৎ কেন্দ্র বিমুখী বল তার যতটা আরোপিত হয়েছে সে অনুসারে সেই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল তৈরি করে নিতে পারেনি। সুতরাং কেন্দ্র বিমুখী বল বেশি হওয়ার কারণে ওই আরোহী ছিটকে বাহির দিকে চলে যায়। এই জন্যই আমাদের এটা সাবধান হওয়া উচিত যে আমরা চাইলেও কিন্তু প্রকৃতির এই নিয়মকে লঙ্ঘন করতে পারবো না। এখানে এমন কোনো বিষয় নাই যে একজন দরিদ্র মানুষের সন্তান আর একজন মানে বিশ্বের সর্বাধিক ধনী মানুষের সন্তান, সে যে হোক না কেন বা সে ব্যক্তি হোক না কেন, কোন একটা বাঁকে অতিক্রম করার সময় তাকে প্রকৃতির এই নিয়ম মানতে হবে। সে যত উন্নত গাড়ি হোক বা যত অনুন্নত গাড়ি হোক, যত বড় টেকনোলজি হোক বা না হোক, প্রকৃতির এই নিয়মকে লঙ্ঘন করার ক্ষমতার কারণে, অর্থাৎ একটি বাঁক ঘোরার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেখানে বেগটা পরিমিত পরিমাণ থাকে, নাহলে কেন্দ্র বিমুখী বলের প্রভাবে ছিটকে বাহির দিকে চলে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা দেখলাম, তো একই ঘটনা আমরা এবার একটু পর্যালোচনা করি যে এই সাইকেল আরোহীর ক্ষেত্রে তোমরা তোমাদের স্ক্রিনে যেটা কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখালাম যে একজন সাইকেল আরোহী কি করলো, সে বাঁকা হয়ে গেছে, তাই না?
তাহলে এটা হচ্ছে উলম্ব দিক, একজন সাইকেল আরোহী বাঁকা হয়েছে। আমি পূর্ণ চিত্র আঁকলাম না, তুমি ধরো এটা একটা সাইকেল, তাহলে এই সাইকেলটা কি হয়েছে, যে এটা উলম্ব, তার সঙ্গে থিটা কোণে বাঁকা হয়ে গেছে। তাহলে এবার রাস্তার উপর ক্রিয়া কিন্তু এই বরাবর, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ক্রিয়াটা সবসময় কি, বস্তু যে কোণে কাজ করবে ক্রিয়া হবে সেই বরাবর। আমি যখন এখন লম্বা ভাবে দাঁড়িয়ে আছি, তাহলে আমার জন্য ক্রিয়াটা কি, লম্ব বরাবর মাটির উপরে। কিন্তু যদি আমি এভাবে দাঁড়িয়ে থাকি, অর্থাৎ একটা বাঁকা, যদি আমি টিনের চাল, তোমরা দেখেছো টিনের চাল, তাই না, সেই টিনের চালের উপর যদি আমি দাঁড়িয়ে থাকি, এভাবে যদি দাঁড়ায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার ওজন খারাপভাবেই কাজ করবে, কিন্তু ক্রিয়া হবে কি, তির্যক ভাবে, প্রতিক্রিয়া হবে তির্যক ভাবে। তো সুতরাং এখানে সাইকেল আরোহী যখন বাঁকা হয়ে গেল, তখন রাস্তার উপর ক্রিয়া কিন্তু তির্যক ভাবে হয়ে গেল। সুতরাং এখান থেকে সে কি পাবে, এটা যদি ক্রিয়া হয়, তার প্রতিক্রিয়া স্বরূপ সে তার উপর আর প্রযুক্ত হবে। এবার এই আরটাকে যদি আমরা বিভাজিত করি লম্ব পাংশে, তাহলে উপর দিকে আমরা পাচ্ছি আর কস থিটা, আর এইদিকে পাচ্ছি আর সাইন থিটা। তাহলে যেহেতু ওই বাঁকের কেন্দ্র যেদিকে আছে সেদিকে সে বাঁকা হবে, সুতরাং ওই কেন্দ্রের দিকে উৎপন্ন বলের যে উপাংশ, যে প্রতিক্রিয়া বলের উপাংশ আর সাইন থিটা, এই আর সাইন থিটা যদি কেন্দ্রবিমুখী বলের পরিমাণ কত, তাহলে এই আর সাইন থিটা যদি এম ভি স্কোয়ার বাই আর এর সমান হয়, তাহলে ওই আরোহী নিরাপদে ওই বক্র পথটাকে অতিক্রম করে যেতে পারবে। কিন্তু যদি আর সাইন থিটা যদি এম ভি স্কোয়ার বাই আর এর চেয়ে যদি ছোট হয়, তোমরা বুঝতেই পারছো কেন্দ্র বিমুখী বলের প্রভাবে সে ছিটকে বাইরের দিকে পড়ে যাবে। আর যদি আর সাইন থিটা যদি এম ভি স্কোয়ার বাই আর এর চেয়ে ছোট হয়, তাহলে মানে বড় হয়, তাহলে সে কিন্তু কি হবে, তাহলে ওই কেন্দ্রের দিকে কিন্তু সে চলে যাবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি অনুরোধ করব যে আমরা দেখে থাকি যে বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েরা, বিশেষ করে ছেলেরা, তারা দেখা যাচ্ছে যে বাইক নিয়ে বা মোটরসাইকেল, সাইকেল নিয়ে কমই দেখা যায়, কিন্তু বাইক নিয়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে রাস্তায় কিন্তু মোটরসাইকেল চালায়, যেটি কিন্তু অনেক সময় কিন্তু ভয়াবহ দুর্ঘটনার কারণ হচ্ছে। এভাবে কিন্তু আমাদের অনেক অল্প বয়সী ছেলেরা কিন্তু রোড অ্যাক্সিডেন্টে প্রাণ পর্যন্ত হারাচ্ছে। তো প্রকৃতির এই নিয়মকে লঙ্ঘন করার ক্ষমতা কারো নাই, আমি আবারও বলছি। তো সুতরাং এটি সায়েন্স, এবং আমাদেরকে এটি মানতে হবে যে অবশ্যই কোনো বাঁক ঘোরার সময় আমাদের বেশি বাঁকে ঘোরা যাবে না। এবং রাস্তায় চলার সময়, আমরা মোটরসাইকেলে চলার সময় দেখা যাচ্ছে একটা সাইকেল বা একটা মোটরসাইকেল বা অন্য একটা বাহনকে যখন আমরা পাশ কাটাই, তখন কি অনেক দ্রুতভাবে এভাবে পাশ চলে যায়, কিন্তু সেটাও কিন্তু ভয়াবহ। কারণ কি, যখন যতটুকুই বাঁক হোক না কেন, তখন অতটুকু অংশই কি, সে কি হচ্ছে, বক্রপথের অনুসারী হয়ে যাচ্ছে। ওই বক্রপথের ঘোরার সময়, ওই সময় যদি সে প্রয়োজনীয় পরিমাণ থিটা তৈরি করতে না পারে, তাহলে প্রয়োজনীয় পরিমাণ আর সাইন থিটা বা কেন্দ্র মুখী বল তৈরি হবে না, এবং ওই কেন্দ্রমুখী বল কম তৈরি করার কারণেই সে ছিটকে বাইরে যাচ্ছে, আরেকটার সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটছে। অনেক সময় বাঘগুলোতে অনেক জোরে চলার জন্য কি হচ্ছে, শেষ পর্যন্ত সে কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারবে না, কারণ তার বেগ এতটাই বেশি, বেগ বেশি থাকার কারণে কি, তার উপর কেন্দ্রমুখী বলের পরিমাণ অনেক বেশি পরিমাণ চাহিদা হবে, অর্থাৎ তার উপর কেন্দ্র বিমুখী বলের যে প্রয়োগ, অর্থাৎ কি যেটি প্রযুক্ত হবে, সেটি অনেক বেশি পরিমাণ হয়ে গেছে। তাকে এখন কেন্দ্রমুখী বল তৈরি করতে হবে। কেন্দ্রমুখী বল তৈরি করতে গেলে কি হবে, তাকে থিটা বাড়াতে হবে। থিটা কিন্তু অনেক সময় বাড়ানো সম্ভব হয় না, কারণ রাস্তার সঙ্গে বাইকের যে চাকার যে ঘর্ষণগত বিষয় আছে, এটি যখন তার লিমিটকে এক্সিট করবে, এটি কি হবে, ছিটকে বাইরের দিকে চলে যাবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, এটি এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, এতটাই আবার ভয়াবহ বিষয়, আমাদের মাথায় রাখতে হবে যে এটি অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটানো আমাদের পক্ষে সম্ভব নয়, এটা বিধাতার বা সৃষ্টিকর্তার বা প্রকৃতির নিয়ম। তো যাই হোক, আমরা যেটা দেখছিলাম যে তাহলে এখানে আমরা যেটা পেলাম, আমরা ধরে নিচ্ছি যে এখানে এই সাইকেল আরোহী নিরাপদে এই বাঁকটাকে অতিক্রম করেছে। তো সুতরাং সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। আর এই আর কস থিটা ইজ ইকুয়াল টু ওজন mg।
আমরা সেক্ষেত্রে আর সাইন থিটা এটি হচ্ছে যে কোনো একটা বাঁকে মানে কোনো একটা বক্রপথে কোনো একজন সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী বা যে কোনো ব্যক্তি বা বস্তু তাকে ভি বেগে চলার জন্য অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বক্রপথে কোনো একটা ব্যক্তি বা বস্তু, বিশেষ করে আমরা এখানে সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহীর কথাই বলছি, যদি ভি বেগে চলতে হয় তাহলে তাকে নিরাপদে চলার জন্য কি পরিমাণ, কত পরিমাণ কোণে অর্থাৎ উলম্বের সঙ্গে, খেয়াল করো কিন্তু এখানে একটি বিষয় আছে, কোণটা কিন্তু উলম্বের সঙ্গে ভূমির সঙ্গে নয়, ভূমির সঙ্গে ধরলে কিন্তু এটি একটু ভিন্ন রকম হতো। তো যাক, তাহলে এখানে থিটাটা হচ্ছে উলম্বের সঙ্গে, তাহলে উলম্বের সঙ্গে কত কোণে বাঁকাতে হবে সেটির হিসাব হচ্ছে আমরা এই সমীকরণ থেকে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কয়ার বাই rg। আমরা এবার পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, রাস্তায় বা রেল লাইনে ঢাল বা ব্যাংকিং। এখন বিষয়টা হচ্ছে যে সাইকেল আরোহী নয় বাঁকা হতে পারে, ভালো কথা, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে বড় বড় রাস্তায় যেগুলো 4 চাকার গাড়ি চলে বা যেখানে রেল লাইন, বুঝতে পারছো, রেলের তো অনেকগুলো চাকা থাকে, এরা তো আর সাইকেল আরোহীর মতন কি বাঁকা হয়ে যেতে পারবে না। তখন কি করা হয়, তাদের তো কেন্দ্রমুখী বল লাগবে, এই কেন্দ্রমুখী বলের যোগান তারা কোত্থেকে পাবে? তো সেক্ষেত্রে যেটা করা হয় যে রাস্তার বাইরের পার্শ্বটাকে উঁচু করে দেওয়া হয়, এটাকে বলে ব্যাংকিং। তোমরা তোমাদের স্ক্রিনে তোমাদের যে চিত্র আছে দেখতে পাচ্ছ, যদিও আমি সাইকেল আরোহী দিয়েছি, কিন্তু এখানে যাই হোক না কেন, এখানে সাইকেল আরোহী ছাড়াও এইরকম রাস্তায় যেগুলো রাস্তার বাঁক আছে, বড় বড় রাস্তার বাঁক, এই রাস্তার বাঁকগুলোতে দেখা যায় বাইরের দিকটাকে ভেতরের দিকটা থেকে উঁচু করে দেওয়া হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু তাই করা আছে, তোমরা খেয়াল করে দেখো, আমরা এটা খেয়াল করি না। বিশেষ করে হাইওয়েগুলোতে যেখানে বড় বাঁক আছে সেখানে অবশ্যই বাইরের প্রান্তটাকে ভেতরের প্রান্তর চেয়ে উঁচু করে দেওয়া আছে। এটি কিন্তু মানে কোনো ফ্যাশন না, ডিজাইন না, বাকি বৃষ্টির পানি থেকে রাস্তাকে রক্ষা করার জন্য, এটা কিন্তু কি এই কেন্দ্রমুখী বলের যোগান তৈরি করার জন্যই রাস্তাটাকে বাইরের প্রান্তটাকে উঁচু করে দেওয়া আছে। তো এই যে বাইরের প্রান্তটাকে ভেতরের প্রান্ত চেয়ে উঁচু করে দেওয়া হয়, এটাকে বলা হয় ব্যাংকিং। আর এখানে যে কোণটা তৈরি করা হয় অনুভূমিক তলের সঙ্গে রাস্তার যে সারফেসের যে কোণটা তৈরি হয় তাকে বলা হয় ব্যাংকিং এর কোণ। তো আমরা দেখো যে এখানে এখানে একটা চিত্রে দেখানো হচ্ছে যে একটা গাড়ি, তাই না, যে হরিজন্টাল সারফেস অর্থাৎ অনুভূমিক তল, আর যে রাস্তার যে সারফেস সেটা রোড সারফেস, এই দুটির মধ্যবর্তী একটা কোণ তৈরি করে দিয়েছে, বাইরের প্রান্তটাকে উঁচু করে দেওয়া হচ্ছে থিটা কোণে। তো সেক্ষেত্রে তাহলে রাস্তার উপর যে মানে রাস্তা থেকে যে গাড়ির উপর যে প্রতিক্রিয়া বল এন, এই এনটা কি হয়েছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে উলম্ব বরাবর এন কস থিটা আর একটা অনুভূমিক বরাবর এন সাইন থিটা। এবার যদি গাড়িটি নিরাপদে চলছে আমরা ধরে নিই, তাহলে এন সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এম ভি স্কয়ার বাই আর, আর এন কস থিটা সমান কি হবে, এম জি। একই রকম কিন্তু, খেয়াল করো, ওখানে সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী নিজেকে বাঁকা করে প্রতিক্রিয়া বলটাকে বাঁকা করেছিল, আর এবার রাস্তাটার সারফেসটাকে বাঁকা করে দিয়ে আমরা কি করলাম, গাড়ি বা 4 চাকার যে বড় বাহন আছে বা ট্রেন আছে বা রেল আছে তাদের উপর কি করলাম, রাস্তার প্রতিক্রিয়া বলটাকে বাঁকা করে দিয়েছি। এই বাঁকা করে দেওয়ার ফলে কি হচ্ছে, সে ওই কেন্দ্রের দিকে একটি প্রতিক্রিয়া বলের উপাংশ পেয়ে যাচ্ছে, সেটি হচ্ছে এন সাইন থিটা। আমরা এখানে এন সাইন থিটা বা আর সাইন থিটা যেটা বলি না কেন একই রকম, তোমরা যেটা চিত্রে দেখতে পাচ্ছ। তো তাহলে সেক্ষেত্রে এই এন সাইন থিটা, তাই না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার স্ক্রিনে দেখি, আবার স্ক্রিনে যাই, আমরা স্ক্রিনে মানে আমরা আবার বোর্ডে আসি। আমরা যেটা দেখছিলাম যে এটা হচ্ছে রাস্তার সারফেস এবং কি এটা হচ্ছে ভূমির সারফেস, এখানে থিটা পরিমাণ কোণ তৈরি করা হয়েছে। তাহলে এখানে একটা গাড়ি বাঁকা হয়ে থাকলে তার উপরে প্রতিক্রিয়া বল সেটিও বাঁকা হয়ে যাবে। এক্ষেত্রে
উলম্বের সঙ্গে যে কোণ, এটা যদি থিটা হয়, যে জ্যামিতির সাহায্যে দেখানো যায় যে এটাও থিটা, তাহলে সেক্ষেত্রে উপর দিকে হবে আর কস থিটা, আর এই দিকে হবে আর সাইন থিটা। তো এটা এমজি কাজ করবে। আর আমরা ধরে নিচ্ছি যে নিরাপদে যদি গাড়িটি ওই রাস্তার বাঁককে অতিক্রম করতে পারে, তাহলে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, আর আর কস থিটা ইজ ইকুয়াল টু এমজি। ঠিক সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী বাঁকা হয়ে যে অবস্থা তৈরি করছে, ঠিক অনুরূপ প্রায়। এবং সেক্ষেত্রে আমরা এই ভাগ দিয়ে আমরা ওই একই সমীকরণ পাই। অর্থাৎ এখানে ভি বেগে, অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে ভি বেগে একটি গতিশীল বস্তুর জন্য রাস্তার ব্যাংকিং কত প্রয়োজন সেটির মান, আর ওই যে সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী ওই রকমই একটা বাঁকে রাস্তাটা সেক্ষেত্রে যদি সমানও থাকে, সে নিজেকে বাঁকা হয়ে ওই পরিমাণ কেন্দ্রমুখী বল তৈরি করতে পারবে, সেই দুটির সমীকরণ কিন্তু একই। তাহলে রাস্তার ব্যাংকিং এর কোণের সমীকরণ এবং একটা সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহীকে কত কোণে আনতে হবে তার যে সমীকরণ একই থাকবে। আর এক্ষেত্রে দুটো ক্ষেত্রে খেয়াল করে দেখো যেখানে ভরের কিন্তু কোনো প্রভাব নেই। অর্থাৎ একটা রাস্তার বাঁকে যখন লেখা থাকে সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার, শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো গুরুত্ব কতটা। অর্থাৎ ওই রাস্তায় একটা হালকা বাহন, একটি হালকা গাড়ি, মানে ছোট একটা কার যেটির ওজন হয়তো 1200-1400 কেজি, আবার কি একটা লোডেড ট্রাক যেটি দেখা গেল কি 20,000 কেজি, 20 টন ওজন বহন করছে, এই ভরের কোনো প্রভাব কেন্দ্রমুখী বলের উপর নাই। অর্থাৎ কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে যে পরিমাণ বল তৈরি করতে হবে সেখানে কিন্তু ভরের কোনো প্রভাব নেই। অর্থাৎ যেহেতু একটা রাস্তার বাঁকে থিটা নির্দিষ্ট, রাস্তার বাঁকে কি নির্দিষ্ট, ব্যাংকিং এর কোণ নির্দিষ্ট, সুতরাং এই ব্যাংকিং এর কোণ অনুসারে ওই রাস্তার বাঁকে একটি বাহন সর্বোচ্চ কত বেগে চলতে পারবে তার সীমাও নির্দিষ্ট। সেক্ষেত্রে ভরের কোনো প্রভাব নাই যে অল্প ভরের গাড়ি বেশি বেগে চলতে পারবে, বেশি ভরের গাড়ি কম বেগে চলতে পারবে, এরকম নয়। সকল যদি লেখা থাকে যে সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার পার আওয়ার, এটা সকলকেই মানতে হবে। এবং এটি মানাটা কতটা যে গুরুত্বপূর্ণ তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো। যদি এর ব্যত্যয় ঘটে, কেন্দ্র বিমুখী বল বেশি হওয়ার কারণে ওই বাহন ছিটকে বাহির দিকে চলে যাবে। এবং এই ক্ষেত্রে প্রায় ঘটে রাস্তার বাঁকে বেশি গতি থাকার কারণে দেখা যাচ্ছে কি ঠিক মতো নিয়ন্ত্রণ না করে ডান দিকের বা বাম দিকের আরেকটি বাহনকে যে মেরে দিচ্ছে, এবং এর ফলে হতাহতের ঘটনা ঘটছে, জানমাল সম্পদের বিনষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এবার অঙ্ক দেখব। তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বর অঙ্কে তোমাদের এখানে বলা আছে যে 4 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে 1 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুটি প্রতি 5 সেকেন্ডে, মানে 5 সেকেন্ডে 20 বার পূর্ণ আবর্তন করছে। সুতার টান নির্ণয় করতে হবে। সুতার টান আমরা জানি যে T is equal to m omega square r। এখানে তোমাদের অঙ্কে যেটা বলে দেওয়া হচ্ছে যে প্রতি 5 সেকেন্ডে 5 বার পূর্ণ আবর্তন করছে। তো আমরা এখান থেকে ওমেগা আমরা মানে কি বের করতে পারি, এখান থেকে কম্পাঙ্কও বের করতে পারি। আমরা তো জানি ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ ও হয়, আবার কি টয়েস পাই বাই টি ও হয়। তো আমরা যে ইনফরমেশনটা দেওয়া আছে এখান থেকে চাইলে আমরা কি এফ ও বের করতে পারি, ক্যাপিটাল টি ও বের করতে পারি। কোনটা করবে সেটা তোমাকে আগে নির্দিষ্ট করে নিতে হবে তুমি এখানে কোন সূত্র ব্যবহার করবে। যদি টি বের করতে চাও তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে প্রতি একবার ঘূর্ণনে কত সময় লাগে। অর্থাৎ এখানে আমাদের অঙ্কে বলা আছে 20 বার ঘূর্ণনে 5 সেকেন্ড লাগে, তাহলে একবার ঘূর্ণনে কত লাগে 5/20। অর্থাৎ সেক্ষেত্রে টি যদি বের করো তাহলে সেটি হবে 5/20। আর যদি এফ বের করো তাহলে 1 সেকেন্ডে কয়বার ঘোরে, তাহলে 5 সেকেন্ডে ঘোরে 20 বার, 1 সেকেন্ডে ঘোরে কয়বার, 1 সেকেন্ডে ঘোরে 20/5, জাস্ট উল্টা। এটি ছোট্ট একটা বিষয় হলেও আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা ভুল করে বসে। এটি কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, একদম সেই ঐকিক নিয়মের মতন যে কি 5 সেকেন্ডে ঘুরে কয়বার, 1 সেকেন্ডে ঘুরে কয়বার, বা 20 বার ঘুরতে লাগে 5 সেকেন্ড, একবার ঘুরতে লাগে কয় সেকেন্ড, এইভাবে চিন্তা করে নিলে আমরা
এটা এন হবে, মানে অর্থাৎ পর্যায়কাল হবে নাকি কম্পাঙ্ক হবে, সেটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। তো আমরা যদি এখানে পর্যায়কাল বের করি তাহলে উপরেরটা, আর যদি কম্পাঙ্ক ব্যবহার করি তাহলে নিচেরটা, আমরা যেটা হোক না কেন। তো আমরা এখানে এম ওমেগা স্কয়ার আর এম, ঠিক আছে, তাহলে আমরা যদি এফ ব্যবহার করি তাহলে কি হবে, 2 পাই এফ স্কয়ার ইন্টু আর এম। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, কি কি দেওয়া আছে এখানে, আরো দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 4 কেজি, আর ইজ ইকুয়াল টু 1 মিটার। আচ্ছা, আর তো সব দেওয়া আছে, তাহলে আমরা এখানে সরাসরি বসিয়ে দিই 4 2 পাই এফ এর মান ওখান থেকে আমরা পাচ্ছি 4। আমাদের এটা দরকার নাই, আমরা এফ নিয়ে কাজ করছি, তাহলে ইন্টু 4 স্কয়ার ইন্টু আর এর মান 1, কত হয় সেটি, তাহলে 4 ইন্টু শুধু টান বল আর কি, টি, ঠিক আছে, টি মানে হচ্ছে এখানে টান বল মানে হচ্ছে এখানে আমরা এফ বলে দিই, সরাসরি আমরা টি না বলে এফ বলি, টান বল এফ। আচ্ছা, এফ ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 2526.61। কিরে এত বেশি হলো কেন? পাঁচ সেকেন্ডে 20 বার, তার মানে হচ্ছে এফ এর মান 4 হার্জ। এখানে কিন্তু অঙ্কটার মধ্যে একটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, যে এই অঙ্কটার ক্ষেত্রে এটি কি অনুভূমিক তলে ঘুরছে। অনুভূমিক তল মানে হচ্ছে যে এরকম তলে একটা বস্তুকে ঘোরানো হচ্ছে, এটা একটা বৃত্তপথ, এরকম একটা বৃত্তপথে ঘোরানো হচ্ছে এম ভরের বস্তু। এক্ষেত্রে যে বাহির দিকে কাজ করছে যে টান, মানে যে কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর, যেটা আসলে কি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর বসালে ওমেগা স্কোয়ার বাই আর, তাহলে ওমেগা স্কোয়ার আর কেটেছে এম ওমেগা স্কোয়ার আর, এটা আমি সেই অনুসারে অঙ্কটা করলাম। তাহলে আমি আবার দেখছি 4 কেজি, আরেকবার ক্যালকুলেট করি, অঙ্ক অনুসারে এটাই তো হচ্ছে, তাই না? হয়তো বা কোথাও কোনো ভুল আছে, যে জায়গার কি অ্যান্সারটা ভুল আছে, হয়তো এটাই হবে অ্যান্সার আমাদের। এবার শিক্ষার্থীরা তোমরা, আমি একটু এইটা যে অঙ্কটা যেহেতু আসছে, আমি একটু ভিন্ন একটু, এখানে যদি অনুভূমিক তলে হয়ে থাকে তাহলে কিন্তু সুতার টান বল কি হবে, অনুভূমিক তলে যদি বস্তু ঘোরে তাহলে সুতার টান বল কিন্তু নির্ভর করবে কি, যে কতটা বেশি কৌণিক বেগে সে ঘোরাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে ওই বস্তুর কিন্তু ভর এবং সুতার দৈর্ঘ্য দুটি কিন্তু কি কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে এফ নির্ভর করবে ওমেগা বা ভি এর উপর। অর্থাৎ সেক্ষেত্রে ওই বস্তুটাকে সে কত বেশি বেগে ঘোরাচ্ছে, কৌণিক বেগে, প্রতি সেকেন্ডে সে কত বেশি বার ঘোরাচ্ছে, তাই না, ইত্যাদির উপর নির্ভর করবে। তো সেইটা ঠিক আছে, এবং সেক্ষেত্রে কিন্তু যদি তার কৌণিক বেগ যদি ফিক্সড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সুতার উপর টান বল সর্বদাই কি ফিক্সড কনস্ট্যান্ট। অর্থাৎ সেক্ষেত্রে ওমেগা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এম কনস্ট্যান্ট, আরো কনস্ট্যান্ট, এফ ও কনস্ট্যান্ট। অর্থাৎ সেক্ষেত্রে ওই সুতার উপর সর্বদাই কি, যে ওই বৃত্তপথের যে অবস্থানে বস্তুটা থাকুক না কেন, সব ক্ষেত্রেই ওই সুতার টান বল একই পরিমাণ থাকবে এক্ষেত্রে। কিন্তু এটা যদি উলম্ব তল হয় তাহলে কি ঘটনা ঘটবে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখন।
এরকম একটা কেন্দ্রকে ঘিরে একটা বস্তু উলম্ব তলে আবর্তন করছে। আমরা কতগুলি অবস্থান ধরে নিচ্ছি বস্তুটির? এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান, ডি অবস্থান, ই অবস্থান। এই বস্তুটি কিন্তু একটি কেন্দ্র থেকে একটি সুতার সাহায্যে যুক্ত আছে। এই অবস্থানগুলো সুতার উপর টান বলের পরিমাণ কত হবে? যদি আমরা এই অবস্থানের কথাই ধরি, বস্তুটির ভর যদি এম হয়, তাহলে এক্ষেত্রে তার ওজন সেটি কাজ করবে নিচের দিকে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। পাশাপাশি আরেকটি বল আছে এখানে, সেটি কি? কেন্দ্র বিমুখী বল। সেই কেন্দ্র বিমুখী বল সেটিকে যদি আমরা এফ ধরে নিই, তাহলে সেটি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। সুতরাং এক্ষেত্রে টান বল, তাহলে আমাদের টান বলকে যদি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, তাহলে টি এ অবস্থানে এটা হবে এফ প্লাস এম ভি স্কোয়ার, সরি ডাব্লিউ, যেখানে এফ ইজ ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর এবং ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। বি অবস্থানে এটা হবে কেন্দ্র বিমুখী বল সুতা বরাবর বাহির দিকে, ওজন হবে এই বরাবর। এটা যদি থিটা হয়, এটাও থিটা, আমরা যদি এখানে না ধরি, এখানে ধরে নিই থিটা, তাহলে এটার মধ্যে যদি কাজ হয়, তাহলে এবার এফ বরাবর ডাব্লিউ রূপাংশ কি? ডাব্লিউ কস থিটা। অর্থাৎ সেক্ষেত্রে টির মান হবে টিবি ইজ ইকুয়াল টু এফ প্লাস ডাব্লিউ কস থিটা। সি অবস্থানে কেন্দ্র বিমুখী বল কাজ করবে সুতা বরাবর বাইরের দিকে, ওজন নিচের দিকে, কোণটা 90 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রেও কিন্তু কি ডাব্লিউ রূপাংশ সুতা বরাবর বাহির দিকে cos 90 ডিগ্রি, অর্থাৎ কি 0। অর্থাৎ সেক্ষেত্রে এফসি সমান সমান আমরা লিখতে পারি এফ প্লাস ডাব্লিউ cos 90 ডিগ্রি সমান সমান এফ। ডি অবস্থানে কেন্দ্র বিমুখী বল বাহির দিকে, ওজন নিচের দিকে, আমরা এই কোণটাও ধরতে পারি, এই কোণটা, এটা ধরলে সূক্ষ্মকোণ হবে, এটা ধরলে স্থূলকোণ হবে। স্থূলকোণ হওয়া মানে কি? আসলে ডাব্লিউ উপাংশ, এখানে ডাব্লিউ উপাংশ ডাব্লিউ কস স্থূলকোণ নাও মানে আসলে মাইনাস হয়ে যাবে। ডাব্লিউ উপাংশটা শেষ ক্ষেত্রে কি হবে? ভেতর দিকে কাজ করবে। তো যাই হোক না কেন, এখানে সূক্ষ্মকোণে যখন স্থূলকোণে যখন ডাব্লিউ কে বিভাজন করব, তখন ডাব্লিউ যে উপাংশটা আসবে সেটি কিন্তু ঋণাত্মক হবে। তো যাই হোক, তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে এফ ডি এটিও হচ্ছে এফ প্লাস ডাব্লিউ কস থিটা। এক্ষেত্রে কিন্তু ডাব্লিউ কস থিটার মান কিন্তু শেষ পর্যন্ত কি আসবে? ঋণাত্মক হবে। এই থিটার মান সূক্ষ্ম স্থূলকোণ হওয়ার জন্য এফ মাইনাস ডাব্লিউ কস থিটা হয়ে যাবে। এফ মাইনাস ডাব্লিউ কস থিটা আমরা বলবো না, এফ মাইনাস আচ্ছা, মানে আমরা যদি এটাকে এই ডাব্লিউ কস থিটাকে যদি আমরা এফ ডাব্লিউ এক্স বলে যারা মানে ইয়ে করি, চিহ্নিত করি, তাহলে শেষ পর্যন্ত যেটা হয়ে যাবে এফ মাইনাস ডাব্লিউ এক্স হয়ে যাবে। আর এফ ই তে তোমরা বুঝতেই পারছো যে এখানে কেন্দ্র বিমুখী বল কাজ করবে বাহিরের দিকে,
আর ওজন কাজ করবে নিচের দিকে, একদম তারা বিপরীত দিকে, সুতরাং এক্ষেত্রেও এফ মাইনাস ডাব্লিউ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখলে, অর্থাৎ এক্ষেত্রে একটা বস্তুকে যদি বেঁধে আমরা উলম্ব তলে, যেভাবে আমি যেটা দেখাচ্ছি উলম্ব তল মানে যেভাবে ঘুরছে, এইভাবে যদি ঘোরে তাহলে বিভিন্ন স্থানে এখানে হবে সুতার উপর টান বল সর্বনিম্ন, এখানে হবে কমে যাবে, কমে যে এই জায়গাটায় হবে কেন্দ্র বিমুখী বল আর সুতার টান বল সমান, এই জায়গায় বাড়বে, সর্বনিম্ন বাড়বে, বাড়তে 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 সর্বাধিক হবে কোথায়, এই অবস্থানে। আবার উল্টো দিকে যখন যাবে কমতে থাকবে, কমতে 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 সর্বোচ্চ অবস্থানে আবার কি সবচেয়ে কম। এভাবে সুতার টান বল কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে। অথচ কিন্তু যদি আনুভূমিক তল হয়, মানে আমি অনুভূমিক তল মানে যেটা দেখাচ্ছি, এইভাবে যদি একটা বস্তুকে ঘোরানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই বস্তুর উপরে সর্বদাই ওই সুতার উপরে টান বলের মান সর্বদাই কি হবে, একই থাকবে। তো যাক শিক্ষার্থী, আজকে আমাদের সময় শেষ। আগামী দিন আরো আলোচনা করবো এই সকল বিষয়গুলো নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করছি। আল্লাহ হাফেজ।